সহজ স্টাডি। আমরা রিজনিং এর ক্লাস করছি, আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। এর আগে আমাদের 6টা ক্লাস হয়ে গিয়েছে। চলো আজকে ক্লাস শুরু করছি। সবার প্রথমেই যে কোশ্চেনটা দিয়েছে কি বলছে, একটি প্রশ্ন ও 4টি বিবৃতি দেওয়া হয়েছে। নির্ণয় করতে হবে কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট বা প্রয়োজনীয়। বলছে ভিন্ন ভিন্ন আকৃতির রঙের 10টি বল রয়েছে। বলগুলির রং হলো সবুজ, হলুদ, নীল, লাল এবং গোলাপি। বলছে এই একই রঙের বলগুলির সমান মাপের, অর্থাৎ যদি একই রঙের বল হয় তাহলে সব বলগুলো হবে তারা সমান। চলে এসো এর পরে বলছে বলগুলিকে বড় থেকে ছোট এমনভাবে সাজাতে হবে। এবার আমাদেরকে তথ্য দিচ্ছে যে সাজাতে হবে, তার তথ্য কি? 1 নম্বর তথ্য হচ্ছে বলছে 3টি লাল বল 2টি সবুজ বলের চেয়ে বড়, 2টি গোলাপি বল হচ্ছে সবচেয়ে ছোট। 3 নম্বর বলছে 2টি নীল বল হচ্ছে সবচেয়ে বড়, আর সবুজ বল হলুদ বলের চেয়ে বড়। এখন এই ধরনের প্রশ্নগুলোকে বা এই ধরনের রিজনিংগুলোকে আমরা কিভাবে করব দেখো। সবার প্রথমে আমাদেরকে এখানে তথ্য দিয়েছে কি বলতো, এখানে বলছে সবচেয়ে বড় হচ্ছে কে? 2টি নীল বল রয়েছে, তারা সবচেয়ে বড়। তাহলে আমরা এইভাবে ছকটা করব, নীল বল সবার প্রথমে রাখবো, এই 2টি নীল বল এখানে হ্যাঁ পরপর থাকবে। এবার চলে এসো এর পরে কি বলছে, 2টি গোলাপি বল হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তার মানে আমরা এই 2 নম্বর আর 3 নম্বর স্টেটমেন্টটাকে আমরা কাজ করে ফেলছি, হ্যাঁ তাই কেটে দিলাম। লাস্টে এখানে আমাদেরকে লিখতে পারি যে 2টো গোলাপি বল রয়েছে যারা সবচেয়ে ছোট, তাহলে সবার শেষে রাখলাম। এবার আমাদেরকে মাঝায় যেগুলো আছে এদেরকে আমাদেরকে আস্তে আস্তে করতে হবে। এবার দেখো কি বলছে, 3টি লাল বল 2টি সবুজ বলের চেয়ে বড়। তাহলে লাল বল এখানে বড়, তাহলে লাল সবুজের থেকে যদি আমি লালটাকে বড় রাখি তাহলে এখানে আমি লাল রাখবো, তারপরে এখানে সবুজ রাখবো। হলো, তাহলে এখানে মনে করো 3টি বল আছে আর সবুজ বল মনে করো 2টি আছে, তার মানে আর একটাই বাকি রয়েছে হলুদ, তাহলে এখানেই পড়ে থাকবে। দেখো পরেরটাও কিন্তু আমাদের কেটে যাচ্ছে। কি বলছে এখানে, বলছে সবুজ বল হলুদ বলের চেয়ে বড়, তাহলে সবুজ বল হচ্ছে হলুদ বলের চেয়ে কিন্তু বড়, তাহলে এখানে আমাদেরকে বসে থাকলো। তাহলে এই যে সবকটা তথ্য কিন্তু আমাদের এবার কাজ করা হয়ে গেল। তার মানে আমরা এই যে ছোট থেকে বড় হিসেবে সাজানোর জন্য আমরা কিন্তু এই সমস্ত বিবৃতি অর্থাৎ একত্রে এরা কিন্তু যথেষ্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেনে যাব। পরে কোশ্চেন কি বলছে, যদি একটি সাংকেতিক ভাষায় LIME এর সংকেত হয় 12, 91, 35, তাহলে ওই সাংকেতিক ভাষায় ORANGE এর সংকেত কি হবে? এখন আমরা এই ছকটা করার জন্য এটার এই রাস্তাটা আমরা ধরবো কিভাবে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমরা এই ছক দিয়ে কিন্তু রিজনিং করব। তাহলে সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে, প্রথমে যে কোডটা দিয়েছে সেটা আমরা ছকে ফেলবো। প্রথমে এল আছে, এল কোথায় আছে? আমার এল এইখানে। আচ্ছা, এলে যদি আমরা এইভাবে ক্রম অনুযায়ী ধরি তাহলে এল কিন্তু 12 নম্বর পজিশনে থাকে। কেন বলতো? টোটালটা তো 13, তাহলে এখানে এইটা 13 হচ্ছে আর পুরোটা হচ্ছে 26, তার মানে অর্ধেক অর্ধেক 13 এখানে, তার মানে আগেরটা নিশ্চয়ই 12 হবে। চলে এসো আই, আই কোথায় আছে? এইখানে আছে। তাহলে আই কত নম্বরে? এই 12 থেকে এখানে বিয়োগ করে ফেলে, এটা 11 নম্বরে, এটা হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে 9 নম্বরে। তার মানে এই এল মানে হচ্ছে 12, রাইট, আই মানে হচ্ছে 9। আচ্ছা, এবার এম, এম মানে আমরা এক্ষুনি দেখলাম 13। আচ্ছা, ই মানে কিন্তু আমাদের 5 নম্বরে পজিশনে ই রয়েছে। তার মানে আমরা দেখলাম এই ছকটা বা এই কোডগুলো এই ছক মেনে হচ্ছে। সুতরাং আমরা আর না দেখে এবার আমরা সরাসরি উত্তর করতে পারবো। ও, এই ও মানে হচ্ছে আমাদের কোথায় আছে দেখতে হবে। এইটা যদি 13 হয় তাহলে এটা 14, তাহলে এটা নিশ্চয়ই 15 হবে। তার মানে ও 15 দিয়ে শুরু হচ্ছে এখানে। ওকে, আচ্ছা এইবারে ই মানে কত? ই মানে হচ্ছে 5। আমি শেষেরটা এই কারণে করছি কারণ একটা অপশন আমি বাদ দিতে পারছি। দেখো সবার প্রথমে কিন্তু পুরনো আছে আর লাস্টে কিন্তু আমাদের 5 হবে, তার মানে এই প্রথম অপশন আমার বাদ চলে গেল। চলে এসো এরপরে আর, এই আর কোথায় আছে? আর কিন্তু এই জায়গায় আছে। তার মানে 15 পরে 16, 17, 18, তার মানে এর পরে হয়ে যাচ্ছে 18। দেখো এইটা কিন্তু আমাদের বাদ চলে গেল, তার মানে আমরা বি আর সির মধ্যে উত্তর পাবো। চলে এসো নেক্সট, এরপরে কে আছে? এ মানে কিন্তু আমাদের 1, তার মানে আমি এর পাশে 1 লিখবো। দেখো 1 দু জায়গায় আছে। আচ্ছা, এবার চলে এসো এন, এই এন মানে কত? এন মানে কিন্তু 14, ঠিক আছে, তাহলে এরপরে আমরা লিখবো 14। তাহলে দেখো এবারে এইটা এই জায়গায় কিন্তু
আর হচ্ছে না, এইটাই আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে। আর এখানে জি মানে 7 এখানে বসে গেল, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে রাইট আনসার। তোমরা এইভাবে এক একটা করে করবে আর কেটে দেবে অপশানগুলো, তাহলে দেখবে তোমাদের রিজনিংগুলো করতে সুবিধা হবে। যেহেতু তোমাদের অ্যাকচুয়াল এটা প্রবলেম হচ্ছে, যেহেতু সিবিটি টেস্ট হয়, ফলে এগুলো একটু হয়তো অসুবিধা হতে পারে। তোমরা তোমাদের যে লুজ শিট দেওয়া থাকবে সেখানে কিন্তু করে নেবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা আরআরবি রেলের গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু আমরা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এর সঙ্গে আমরা কিন্তু এনটিপিসির ক্লাস নিয়ে আসবো। তোমাদের কমেন্ট চাই এনটিপিসির জন্য, যদি তোমরা ক্লাস করতে চাও তোমরা কমেন্ট করে আমাকে বলো। এনটিপিসির জন্য ম্যাথ, রিজনিং, সায়েন্স প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে ধরে ধরে ক্লাস করাবো। এবং আমরা কিন্তু যেমন রিজনিংয়ের ক্লাস করছি, সঙ্গে ম্যাথেরও কিন্তু আমাদের ক্লাস চলছে, ঠিক আছে, এবং সঙ্গে সায়েন্স। এই তিনটে পার্ট কিন্তু রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাদের প্রতিদিন বলছি। সুতরাং এই তিনটে বিষয় কিন্তু আমরা এই চ্যানেলটাতে আস্তে আস্তে তোমাদেরকে করিয়ে দেবো, যেহেতু হাতে অনেকটা সময় পাচ্ছি। সুতরাং তোমরা ফলো করে রাখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। চলো পরবর্তী কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, বলছে এম এর সঙ্গে ওয়াই এর দেখা হলো, বলছে এক বিয়ের আসরে। বলছে এম হচ্ছে ওয়াই এর বাবার স্ত্রীর বোনের মেয়ে, তার মানে এম কে ওয়াই এর বাবার বোনের, তাহলে এখানে বলছে বোনের মেয়ে, মানে বাবার স্ত্রীর কিন্তু বোনের মেয়ে। বলছে এম তাহলে ওয়াই এর, অপশান এ বলছে সম্পর্কিত ভাই বোন, ঠিক আছে, বন্ধু, ঠিক আছে, ভাগ্নার বলছে ভাগ্নি। তো এখানে আমরা কি করব, এম এর যেহেতু বাবা বলেছে, তাহলে এম এর উপরে চলে যাব। এবারে এরপরে কি বলছে, বাবার স্ত্রী, মানে এখানে তাহলে বাবার স্ত্রী হলো, ওয়াইফ হলো। এইবারে আমরা কিন্তু তার বোনের মানে হচ্ছে তার বোন, একই সঙ্গে থাকবে তার সিস্টার। এবারে তার কি মেয়ে, তার কিন্তু মেয়ে মানে এবার নিচের ঘরে চলে আসবে, মানে একটা স্টেপ নিচে চলে আসছে, তাই তো। তাহলে এখানে হচ্ছে ডটার, তার কন্যা। তাহলে এবার আমাদেরকে এই এম এর সঙ্গে এই ওয়াই হচ্ছে এইখানে, এই ওয়াই হচ্ছে এই পজিশনে, তাহলে এই ওয়াই এর সঙ্গে এই এম এর কি সম্পর্কিত, তারা সম্পর্কিত অ্যাকচুয়ালি ভাই বোন না, তারা সম্পর্কিত ভাই বোন। তাহলে এখানে আমরা অপশান এটাই হচ্ছে রাইট আনসার পেয়ে যাব। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বলছে টিনা হোটেল লাউঞ্জের একটি রেস্ট রুম খোঁজার চেষ্টা করে, ঠিক আছে, এখানে লাঞ্চেরও হতে পারে, যাই হোক। তো বলছে সে হোটেলের রিসেপশানে যা পশ্চিম দিকে অবস্থিত। বলছে রিসেপশনটি টিনাকে বলে কয়েক গজ এগিয়ে বাঁ দিকে ঘুরতে, তাহলে রেস্টরুম পৌঁছাতে টিনাকে কোন দিকে যেতে হবে। তাহলে এটা করার জন্য আমাদেরকে দিক নির্ণয়ের গ্রাফটা আঁকতে হবে, ঠিক আছে। চলো আমরা গ্রাফটা এঁকে নিই। সবার প্রথমে এই দিকটাকে আমাকে উত্তর দিক হিসেবে ভাবতে হবে সব সময়, হ্যাঁ, আর নিচেই হবে দক্ষিণ দিক। তোমরা যখনই এই দিক নির্ণয়ের কোনো কোশ্চেন পাবে, তোমরা সবসময় উপরের দিকটাকে উত্তর দিক রাখবে। এবার তোমার বাঁ দিক যে দিকটা হবে সেটা সবসময় মনে রাখবে পশ্চিম দিক হয়। খেয়াল করে দেখো, তুমি বাঁ সাইডে কিন্তু পশ্চিম দিক দেখতে পাবে, আর এইদিকে তাহলে নিশ্চয়ই পূর্ব দিক হবে। চলে এসো, এইবার আমাদেরকে মনে করো এখানে এই পজিশনে সে ছিল, ঠিক আছে। এবার রিসেপশনটা মনে করো কোন দিকে বলেছে, এখানে পশ্চিম দিকে, তার মানে রিসেপশনটা মনে করো এরকম জায়গায় আছে, হ্যাঁ, এই জায়গায়। তাহলে এবার এখান থেকে টিনা মনে করো রিসেপশনে গেল, যাওয়ার পরে তাকে বলল রিসেপশনটি কয়েক গজ বাঁ দিকে ঘুরতে, আচ্ছা কয়েক গজ এগিয়ে, তার মানে এবার এখান থেকে সে তাকে এগিয়ে যেতে বলছে। এগিয়ে যাওয়ার পরে বলছে বাঁ দিকে ঘুরতে, যখন এদিকে যাবে তার মুখ কিন্তু এদিকে থাকবে। এবার এর বাঁ দিক মানে কিন্তু আবার এই উত্তর দিকটা। তুমি যদি এই রাস্তা বরাবর হাঁটো তাহলে তোমার বাঁ দিক পড়বে বা বাঁ হাত পড়বে এই দিকটা। সুতরাং তাকে এই উত্তর দিকে কিন্তু যেতে হবে। উত্তর দিকে মনে করো এরকম পজিশনে আছে, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে কিন্তু উত্তরই। অপশান এ হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। চলো এখানে অপশান এ হলো রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব। পরেরটা দেখো, এক্স তার বন্ধুদের কাছে ওয়াই এর পরিচয় করিয়ে দেয়, এই বলে যে তার একমাত্র পুত্রের স্ত্রীর সন্তান।
এক্স হলো ওয়াই এর। চলো সলিউশনটা কিভাবে হবে দেখে নিই। মনে করো সবার প্রথমে এক্স পরিচয় করছে, তাহলে আমরা এক্স কে রাখলাম। তাহলে এক্স কি বলছে, তার একমাত্র ছেলে, তাহলে এখানে এক্স এর ছেলে সন এখানে বসলো। এবারে বলছে তার একমাত্র পুত্রের স্ত্রীর, তার ওয়াইফ, বলছে স্ত্রীর সন্তান, তাহলে তার এখানে কিন্তু আমাদের সন হচ্ছে কে, ওই ওয়াইটা, এই জায়গায় ওয়াই কিন্তু বসছে। তাহলে এই এক্স এর সঙ্গে ওয়াই এর কি সম্পর্ক জিজ্ঞাসা করেছে, এক্স হলো ওয়াই এর, এই এক্স হলো ওয়াই এর, মানে ওয়াই এর সঙ্গে এই এক্স এর সম্পর্ক কি, যেহেতু এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখো এই যে সন যেটা আছে, এই এক্স এর সন তার সন, তাই তো, তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা যখন ঘুরিয়ে জিজ্ঞাসা করা হবে তখন তার ঠাকুরদা হয়ে যাবে, তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, শেষের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে। আচ্ছা, এবং আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে ম্যাথের ক্লাস করতে চাও, ঠিক আছে, একদম জিরো থেকে কিন্তু আমরা ম্যাথ ক্লাস করাচ্ছি, মাত্র 399-এ তোমরা যদি পেমেন্ট করো আমার সঙ্গে তোমরা 3 মাস ম্যাথের ক্লাস করতে পারবে, 3 মাসে টোটাল অ্যারিথমেটিক তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে, একদম ওখানে কিন্তু হাতে ধরে অঙ্কগুলো করানো হচ্ছে। যদি মনে হয় এই নাম্বারে তোমরা ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, এবং এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, আমাদের স্পেশাল ব্যাচে তোমাকে জয়েন করিয়ে নেব। ওখানে স্পেশালভাবে আলাদা গাইড দেওয়া হচ্ছে, চাকরি পেতে গেলে আলাদা গাইড নিতে হবে, ঠিক আছে, সে তুমি যেখানেই নাও না কেন। যদি ম্যাথের জন্য তুমি দুর্বল হয়ে থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। পরের প্রশ্ন কি বলছে, 5ই ফেব্রুয়ারি 2018 ছিল সোমবার, তাহলে 5ই ফেব্রুয়ারি 2009 কি বার হবে? এবার দেখো এইগুলোকে করার জন্য তোমাকে একটা রাস্তা অবলম্বন করতে হবে, কি বলতো, সবার প্রথমে আমরা দেখো সলিউশনটা কিভাবে হবে। 5ই ফেব্রুয়ারি 2018 সাল যখন সোমবার ছিল ক্যালেন্ডারে, পুনরাবৃত্তি হয় কত, 6 বছর অন্তর, প্রতি 6 বছর অন্তর অন্তর কিন্তু ক্যালেন্ডারটা কি হয়, সেম টু সেম আবার নতুন করে ঘুরে আসে। সুতরাং এই পুনরাবৃত্তি হবে যদি 11 বছর, 11 বছর যদি 6 বছরেও হয় আবার সেম একই হবে 11 বছর পরে গিয়ে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই 18 সাল থেকে যদি 11 বছর পিছিয়ে যাই, যেহেতু এখানে 18 সালে ফেব্রুয়ারি মাস রয়েছে, তাহলে আমরা যদি পিছিয়ে যাই এই ডেটটা থেকে, যদি আমরা পিছিয়ে যাই 11 বছর, তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে, সেম ক্যালেন্ডার পাবো কোথায়, সেটা পাবো আমরা 2007 সালের 5ই ফেব্রুয়ারি কিন্তু সোমবার পাবো। এবার যেহেতু এখানে আমাদেরকে দেখতে হবে যে 2008 সাল, যেহেতু পরে আমাদের বার করতে বলছে 2009 সালটা, তাহলে আমরা প্রথমে 8 সালের কথা চিন্তা করব। এবার যেহেতু 8 সালটা কী হবে বলতো, বুধবার, কেন বলতো, কারণ সোমবারের পরে এবার তো আমরা এগিয়ে যাচ্ছি, সোমবারের পরে লিপিয়ার থাকার জন্য কিন্তু এটা 2 ঘর কিন্তু এগিয়ে যাচ্ছে, তাহলে সোমবারের পরে আমাদের কিন্তু মঙ্গলবার বুধবার হলো লিপিয়ার হওয়ার কারণে। ওকে, এবার চলো আর একটা বছর আমাকে পিছাতে হবে, বুধবারের পরে যখন আর একটা বছর আমি পিছিয়ে যাব তাহলে কিন্তু আমাদের বৃহস্পতিবার, কারণ একটা বছরের অড ডে যদি লিপিয়ার না হয় তাহলে কিন্তু 1 থাকে। তাহলে তোমাদের এখানে সবচেয়ে যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ক্যালেন্ডার পুনরাবৃত্তি হয় বা পুনরায় ঘুরে আসে সেটা হচ্ছে 6 বছর অন্তর অথবা 11 বছর অন্তর। 6 বছর দিয়ে আমরা এখন করছি না, আমাদের 11 দিয়ে করলে একেবারে হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে। চলো এখানে তাহলে উত্তর হিসেবে আমরা অপশান এটাই পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন, নিচের সিরিজের পরবর্তী টার্মটি কি হবে, 3a, 3z, 6b, 6x, 12c। একটা জিনিস ভালো করে দেখো, এটা করার জন্য আমরা একটা চার্টের হেল্প নেব, কিন্তু এখানে একটা ভালো করে দেখো সিরিজটা কিভাবে যাচ্ছে, এখানেও 3, এখানেও 3, আবার এখানেও 6, এখানেও 6, তার মানে এই 3-এর ডবল হয়ে 6 হয়েছে, আবার 6-এর ডবল হয়ে এখানে 12 হয়েছে, তাহলে জোড়া জোড়া থাকছে প্রত্যেকটা সংখ্যা, তার মানে এই সংখ্যাটাও 12 হবে। তাহলে সংখ্যা আমরা বার করে ফেললাম, সংখ্যা যদি 12 হয় তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 12 সব জায়গায় আছে, তাই তো, 12 সব জায়গায় আছে। এবার আমাদেরকে এই অক্ষরের কথা চিন্তা করতে হবে,
এ দেখো জেডে চলে যাচ্ছে, তাহলে এ কোথায় আছে, এই যে জেড কোথায় আছে, এই যে, তাহলে এ চলে গেল জেডে। চলে এসো এরপরে জেড কোথায় যাচ্ছে, আবার জেড যাচ্ছে বিতে। জেড কোথায় আছে, জেড এইখানে, সে আবার এখানে চলে আসছে। ওকে, আচ্ছা এটাকে আমরা যদি এইভাবে না ভেবে একটু অন্যভাবে ভাবি, ধরো এ আমার এখানে রয়েছে, তাই তো, এ এই যে, এবার এই জেডটাকে না বিচার করে আমি এর পরে বিটাকে দেখছি, তাহলে দেখো এক ঘর এগিয়ে গেল। এবার বির পরে একটা বাদ দাও, দিয়ে চলে এসো সি, তোমরা দেখো বি এর পরে কিন্তু এই সি চলে আসছে, তাহলে এখানে কিন্তু আর একটা ঘর এগিয়ে যাচ্ছে। আর জেডের বেলা কি হচ্ছে, দেখো জেড যেটা ফাঁকা থাকছে এইটা কিন্তু হচ্ছে এক্স, তাহলে জেড কোথায় রয়েছে, এই যে, তার মানে দুটো ঘর কিন্তু এখান থেকে পিছাচ্ছে, তার মানে হচ্ছে -2 করো এখানে। তার মানে এখান থেকে আমাদেরকে দেখতে হবে কিভাবে যাচ্ছে। আমি এখানে তোমাদেরকে ফ্রেশ করে লিখছি, 3a, তারপরটা হচ্ছে 3z, 6b, তারপর হচ্ছে 6x, তারপরটা হচ্ছে 12c। তার মানে এ চলে যাচ্ছে এইখানে +1 দিয়ে, আবার এখানে বি এখান থেকে চলে যাচ্ছে সিতে আবার +1 দিয়ে। এবার নিচেই করো এটা, জেড চলে যাচ্ছে এক্সে -2 করে, তাহলে এক্স নিশ্চয়ই এখানে আসবে আরও -2 করে, তাহলে এক্স থেকে আরও -2 করো, তাহলে ভি, অর্থাৎ এখানে 12v, এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা ওইভাবে না ভেবে এটাকে এইভাবে ভাবতে হবে। ঠিক আছে, সিকোয়েন্সটা এইভাবে হচ্ছে। নেক্সট কোশ্চেন, চলো পরে কোশ্চেন। নিচের সিরিজটি পরবর্তী টার্মটি কি হবে, বলছি 15HF 13LJ, তার পরবর্তী টার্মটা কত হবে। এখানে যেহেতু অপশানগুলো একটা জিনিস খেয়াল করে দেখো, সব কিন্তু 45 আসে, তার মানে আমরা এখান থেকে পরোক্ষভাবে বলতে পারি যেটা দ্বিগুণ হয়েছে, এটা কিন্তু না, এখানে এর সঙ্গে 15 যোগ করা হয়েছে, তার মানে 30-এর সঙ্গে যোগ করলে 15 যোগ করলে 45 হবে, তার কারণ এটা ডবল না। অনেক সময় এটা যদি এখানে কোথাও যদি 60 দিয়ে কোনো একটা উত্তর থাকতো, তাহলেও আমরা সেটাও বিচার করতাম, যেহেতু সেটা নেই, সুতরাং আমাদেরকে ভাবতে হবে এটা 45 করেই বাড়ছে। এই এই অঙ্কটার ক্ষেত্রে বা এই রিজনিংটার ক্ষেত্রে আমার মনে হয় দুটো টার্ম না দিয়ে 3টে টার্ম দেওয়া দরকার ছিল। ঠিক আছে, আমার মনে হচ্ছে, কারণ অপশানগুলোতে হয়তো 45 রয়েছে বলে আমরা হয়তো দেখে বলতে পারছি, বাট যদি 3 নম্বর টার্ম না দেওয়া থাকে না, এই যে দ্বিগুণ হচ্ছে না এদের মধ্যে গ্যাপ হচ্ছে, সেটা কিন্তু বলা মুশকিল। যাই হোক, তাহলে চলো এবার 45 প্রত্যেকের বেলা হচ্ছে, আমরা এবার ছকের হেল্প নেব। চলে এসো এইচ, তারপরে হচ্ছে আমাদের এখানে এইচ কোথায় চলে যাচ্ছে, এল এ চলে যাচ্ছে। চলো এইচ কোথায় আছে, এই যে এইচ আছে, আর এখানে আছে এল, তাহলে এইচ যদি এল এ চলে যায় তাহলে কতটা ঘর যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে, মানে +4 করে দাও। দেখো তো পরেরটা কি হচ্ছে, এফ কি যেতে যাচ্ছে 4 ঘরেই, এফ কোথায় আছে, এই যে, যে কোথায় আছে, এই যে 1 2 3 4, তাহলে এফও কিন্তু 4টে ঘর এগিয়ে যাচ্ছে, তাহলে আর আমাদের কিন্তু এখানে চাপ নেই, এলটাকে তুমি 4টে ঘর এগিয়ে দাও, অর্থাৎ 1 2 3 4 পি, তাহলে এখানে পি দিয়ে শুরু হবে, আর এর আগে 45, তাহলে 45 পি কিন্তু আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। বাকিটা দেখো তোমরা যদি কেউ করো এন, এই যেটা কিন্তু 1 2 3 4 এনে চলে যাবে, দেখো পিএন। ক্লিয়ার, তাহলে এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। একটা ছোট্ট লাইক করে রেখো, তোমাদের জন্য রিজনিংয়ের তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমি রিজনিংগুলো করাচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি ম্যাথটাই করাই। ঠিক আছে, এই চ্যানেলটাতে কিন্তু আমরা ম্যাথ ক্লাসটাই করাই, এই সবার প্রথম তোমাদেরকে আমি রিজনিং ক্লাস কিন্তু করাচ্ছি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস, এর আগের যে 6টা ক্লাস তোমরা দেখে আসো, তোমাদের রিজনিং নিয়ে যাদের ভয় আছে, দেখবে আস্তে আস্তে কিন্তু অনেকটা ভয় কেটে যাবে। চলো পরবর্তী রিজনিং করব। বলছে নিচের দেওয়া সিরিজটি পরবর্তী টার্ম কি হবে, বলছে 2i, এটা কিন্তু 1 না, হ্যাঁ, তারপর 9l, তারপর হচ্ছে 16o। তাহলে দেখো প্রথমে 2টা চলে গেছে 9-এ, তার মানে +7 বেড়েছে, তারপরে আবার দেখো এখানেও +7 বাড়ছে 16, তার মানে আমি এখান থেকে পরিষ্কার বলতে পাচ্ছি যে আর 7 বেড়ে কিন্তু 23 হয়ে যাবে। এবার আমাদেরকে এই IL তারপরে ও, এবার আমাদেরকে এর পাশে যে অক্ষরটা হবে সেটা আমাদেরকে খুঁজতে হবে, তাহলে আমরা এখান থেকে এই দুটো অপশান বাদ দিয়ে দেবো আগে, তাহলে আমাদের বি আর সির মধ্যে উত্তর হবে। চলে এসো আমরা ছকের হেল্প নেব। ছকটা কি বলছে, প্রথমে আই ছিল এই যে, চলে গেল এলে, তাহলে 1 2 3 ঘর চলে গেল এগিয়ে। আচ্ছা এল কোথায় গেল, ওতে, তাহলে 1 2 3 ঘর চলে গেল, এটাও 3 ঘর গিয়েছে, তাহলে ও কিন্তু আরও 3 ঘর চলে যাবে, 1 2 3, তার মানে আর এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে।
তাহলে 23 আর কোথায় আছে, 23 আর অপশান বিতে রয়েছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই সমস্ত রিজনিংগুলো আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় এসছে। যদি তোমরা রিজনিংটাকে ঠিকঠাক করতে পারো না, তোমরা কিন্তু অনেকটা রিজনিং কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। ম্যাথ আর রিজনিং আর সায়েন্স, বারবার বলছি এই তিনটে অবহেলা করো না। রেলের যে পরীক্ষায় দাও না কেন, তুমি রেলের এনটিপিসি দাও, গ্রুপ ডি দাও এবং এএলপি দাও এবং আরপিএফ দাও, তুমি যে পরীক্ষায় দাও না কেন, তুমি রিজনিংগুলো কিন্তু এবং ম্যাথ এবং সায়েন্স এই তিনটে বিষয় যেন কোনো রকম গন্ডগোল না করো, ভালোভাবে শিখে যাও, ঠিক আছে। আমরা আরপিএফ এর কিন্তু ক্লাস করব বা ক্লাস করছি কিন্তু আমরা, হ্যাঁ। তোমরা আরপিএফ এর জন্য পরীক্ষার্থী যদি কেউ থেকে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমাদেরকেও ক্লাস দেওয়া হবে। চলো এখানে আমাদেরকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা একটা সহজ দিয়েছে, বলছে এই প্রশ্ন চিহ্নগুলির স্থানে কি কি সংখ্যা বসালে সৃষ্টি সম্পূর্ণ হবে। চলে এসো, প্রথমে কি রয়েছে, আমার এত কিছু দেখার দরকার নেই, সব দেখো এখানে একটা একের পরে 4টে করে শূন্য সবার কিন্তু সমান আছে, তাই না। তাহলে এবার আমরা দেখব এদের মধ্যে প্রথমে হয়েছে 245টা চলে গিয়েছে 240-এ, তাহলে 5 কমেছে, -5 করে দাও। তারপর দেখো আবার 35-এ, মানে আবার 5 কমেছে, তাহলে 35 থেকে পরেরটা কি হবে, 5 কমে 30 হবে। তাহলে 30 মানে এখানে আমি দেখতে পাচ্ছি অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার, কারণ আর কোথাও 30 দেখতে পাচ্ছি না। আর এর পরেরটা হয়ে যাবে কত বলো তো, 25। তাহলে এইখানেই উত্তর বসে রয়েছে, একদম অপশান এতেই উত্তর রয়েছে। কতটা সহজ রিজনিং দেখো, যদি একটু তোমরা সচেতনভাবে করতে পারো না, নাম্বারটা ভালো তুলে নিয়ে আসতে পারবে। এবং তোমরা এই রিজনিংগুলো করার জন্য কোন বই পড়বে, যে বইটা পড়লে তোমাদের পুরো রিজনিং কমপ্লিট হবে, ভার্বাল এবং নরভার্বাল দুটোই কমপ্লিট হবে, তার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। ডেসক্রিপশন বক্স ওপেন করো, দেখো ওখানে মোর অপশান বলে লেখা আছে, ওই জায়গায় টাচ করো, টাইটেলের উপরে যেটা লেখা রয়েছে, ওই জায়গায় টাইটেলের উপরে দেখো মোর লেখা রয়েছে, একদম প্রথমেই ভিডিওর একদম নিচেই, ঠিক আছে। জাস্ট ভিডিও শেষ, তার নিচেই দেখো ডেসক্রিপশন বক্স খোলার জন্য টাইটেলে একবার ক্লিক করো, দেখবে ওখান থেকে ডেসক্রিপশন বক্স খুলে যাবে। এবং যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, যে সমস্ত বইগুলো পড়লে তোমরা আরআরবি পরীক্ষা ভালোভাবে পাস করতে পারবে, আমাকে বারবার তোমরা ফোন করছো যে কোন বই পড়বে, তোমরা একবার ডেসক্রিপশন বক্স ফলো করে ওখান থেকে বইগুলো দেখে নাও। অথবা এইখানে চলে এসো, এখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, ভিডিওর এই দিকে একদম তোমাদের ভিডিও যেখানে দেখছো তার পুরো বাঁ দিকে এদিকে চলে এসো, গিয়ে দেখো এখানে কিন্তু ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এইখানে টাচ করো, ঠিক আছে। একবার ট্যাপ করো, ডবল ট্যাপ না করে একবার সিঙ্গেল ট্যাপ করলেই হবে। এখানে ডবল ট্যাপ করো, দেখবে তোমরা এখান থেকে কিন্তু ভিউ প্রোডাক্টে ওখান থেকে দেখতে পারবে। ওইখানে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টগুলো দেখে আসতে পারবে। প্রয়োজন যদি হয়, মনে হয় যে বইটা পছন্দ হচ্ছে, তখন তোমরা নেবে, আগে একবার ভিজিট করে আসো, ঠিক আছে। নিতেই হবে আমি এটা বলছি না, জাস্ট একবার ভিজিট করে এসো। চলো পরবর্তী অঙ্ক, আবার আমাদেরকে কিন্তু কোডের অঙ্ক দিচ্ছে, মানে কোডের রিজনিং। এই রিজনিংগুলো, কোডের রিজনিংগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসছে। একটি সাংকেতিক ভাষায় বিইএটি একে লেখা হচ্ছে 14-0-19, বলছে ওই সাংকেতিক ভাষায় HIGH কে কিভাবে লেখা হবে। চলে এসো নেক্সট। আমরা এটাকে সবার প্রথমে দেখো বি কোথায় আছে, বি আছে এই পজিশানে, আচ্ছা ই কোথায় আছে এই পজিশানে, এ কোথায় আছে এই পজিশানে, চলে এসো টি কোথায় আছে এই পজিশানে। এবার একটা জিনিস দেখো, প্রথমে এই যে এখানে কে রয়েছে, প্রথমে 1 রয়েছে, তার মানে এই বি মানে এখানে কিন্তু 1 হিসেবে ধরে নিতে হচ্ছে, তাই না। আচ্ছা ই মানে এইখানে পজিশন, ই মানে হচ্ছে 4। দেখো এখানে অ্যাকচুয়াল ই এর পজিশন কত হয়, অ্যাকচুয়াল পজিশন হচ্ছে ই রয়েছে কত নম্বরে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 না ধরে আমাদের কিন্তু 1 করে কমাতে হচ্ছে। আচ্ছা এর পজিশন তো 1 নম্বরে, বাট এটাকে দেখো লেখা হচ্ছে 0 আকারে, তার মানে এ প্রথমে যে থাকছে তাকে কিন্তু 0 হিসেবে ধরা হচ্ছে, তারপরে 0, 1, 2, 3, 4, 5 এইভাবে বাড়ছে। তাহলে টি তো আমরা জানি টি এর পজিশন 20, তাই না, টি 20 এইভাবে মনে রাখবে। তাহলে টি যদি 20-তে থাকে, তার মানে 1 কমে যাচ্ছে মানে 19। দেখো এখানে কিন্তু এবার মিলে যাচ্ছে। তাহলে এইভাবে যদি লেখা হয়, তাহলে এইচ কোথায় আসে, এইচ এইখানে আসে, এইচ এর পজিশন কত, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তার মানে যদি 8 হয় তাহলে 7 দিয়ে শুরু হবে, তার মানে এই দুটো অপশান কেটে ফেলতে পাচ্ছি। চলে এসো আয়ের পজিশন কোথায় আসে, ঠিক তারপরে 9 নম্বরে, তার মানে এখানে 8 হবে। তাহলে দেখো এখানে এটা কেটে যাচ্ছে, অপশান বি উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। রিজনিংটা ধরতে হবে, যদি ধরে ফেলতে পারো তুমি কিন্তু রিজনিংয়ে
নাম্বার ভালো তুলতে পারবে। ঠিক আছে, এই ধরতে হবে, এর জন্য প্রচুর রিজনিং তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই রিজনিং হবে। ঠিক আছে, মনে রাখবে এগুলোর নিয়ম কারণ হচ্ছে জাস্ট তোমাকে লজিকটাকে বুঝতে হবে, নিয়ম যেটা আছে সেই কনসেপ্টটাকে ধরতে হবে। এর জন্য এই কনসেপ্ট ধরার জন্য তোমাদেরকে প্রচুর রিজনিং প্র্যাকটিস করতে হবে। ওই জন্য তোমরা ওই মোটা রিজনিংয়ের বইটা কিনে নাও, তাহলে সেটা তোমরা ওখান থেকে রিজনিংটা কিন্তু প্র্যাকটিস করে, যেহেতু সময়টা তোমরা অনেকটা পাচ্ছ, সুতরাং তোমরা একটা ভালো স্কোর করার জায়গা তৈরি করতে পারবে। আর আমাদের সঙ্গে চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে আমরা তোমাদেরকে রিজনিংটা তুলে দিতে পারবো, সঙ্গে ম্যাথ এবং সায়েন্স তিনটেই কভার করে দেবো। আর জিকের জন্য আমরা দেখছি ক্লাস, যদি সম্ভব হয় জিকের টিচার পেলে আমরা জিকেরও ক্লাস তোমাদেরকে আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, এবং আমাদের জিকে পিডিএফ আছে, যদি তোমরা মনে করো জিকের জন্য পিডিএফ নেবে, তাহলে আমাদের কিন্তু 2200 প্লাস জিকে একটা জায়গায় করা আছে, নিতে পারো। এই নাম্বারে ফোনপে করে দাও, মাত্র 50 টাকা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। পরের প্রশ্ন, একটি সাংকেতিক ভাষায় YELL কে লেখা হচ্ছে 25 51 12 2, তাহলে ওই একই সাংকেতিক ভাষায় TALE একে কিভাবে লেখা হবে? আমাদেরকে ছক সাহায্য করবে। সবার প্রথমে ওয়াই কোথায় আছে এই পজিশনে, চলো। আচ্ছা, এখানে যদি এ এর মান 1 2 3 এরম ভাবে ধরা হয়, তাহলে নিশ্চয়ই জেড এর মান কত হবে? 26, তাহলে ওয়াই এর মান কত হবে? 25। দেখো এখানে এই ওয়াইটা কিন্তু এই 25 দিয়ে লেখা হয়ে যাচ্ছে। এবার চলে এসো ই, তাহলে নিশ্চয়ই পজিশন কত? এখানে 4, এটা 5 নম্বর পজিশনে, তাহলে এখানে দেখো 5 হচ্ছে। এবার দেখো বাকি দুটো কিন্তু 12 12, কারণ এখানে দুজনাই এল, তাহলে এল যদি থাকে, এল কিন্তু 12 নম্বর পজিশনে থাকছে, তাহলে এই ছকের যে ক্রম অনুযায়ী সেটাই কিন্তু হচ্ছে। তাহলে টি, আমরা তোমাদেরকে বলেছিলাম টি হচ্ছে 20 নম্বর স্থানে দখল করে রয়েছে, তাহলে 21টাকে আমরা বাদ দিতে পারছি। এ 1, তাহলে 1 লিখে দাও। এবার দেখো এখানে 201 কোথায় আছে? সব জায়গায় আছে, তাহলে এখনো করতে হবে। এল কোথায় আছে? এল 12, তারপরে 12 বসাও। তাহলে এবার দেখো 11টা কেটে দাও, এই 11 কেটে দাও, 12। আচ্ছা, এখানে 1 তারপরে 12, ও এখানে এটা 12 হচ্ছে, এইটা বাদ যাচ্ছে, তাই তো? তাহলে এখানে এইটা হচ্ছে 12। এবার এরপরে আরেকটা করতে হবে, ই হচ্ছে 5, তার মানে 6 আর হবে না, 5। ঠিক আছে, তোমরা যদি কেউ মনে করো এদিকটা করবে, এদিকটা করবে, দুদিকটা করলে সুবিধা হবে। হ্যাঁ, কারণ এদিকটা এগিয়ে, এদিকটা করে এগিয়ে যাবে, এদিকটা করে পিছিয়ে আসবে, তাহলে দেখবে তোমরা উত্তরটা সরাসরি পৌঁছতে পারবে, মানে অপশনগুলো কেটে কেটে বাদ দিয়ে দিয়ে যেই সেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কিন্তু আমরা অপশন ডি পাবো। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে একটু শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে সেটাই জানাবে ক্লাস কেমন লাগছে, এবং তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কি গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি এর সঙ্গে কোন কোন ক্লাস করতে চাইছো, এনটিপিসি, এএলপি এবং আরপিএফ, এই প্রত্যেকটা পার্টে তোমরা কোন পার্টটা বেশি করে ক্লাস চাইছো, তার জন্য কিন্তু আমরা ম্যাথ, রিজনিং, সায়েন্স সবটাই ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, যদি তোমরা গ্রুপ ডি চাও গ্রুপ ডি বলে লিখবে, এনটিপিসি বললে এনটিপিসি বলে লিখবে, এএলপি বলে এএলপি বলে লিখবে, আরপিএফ হলে আরপিএফ লিখবে। আমরা সবটাই কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো, তোমাদের যেটা কমেন্ট বেশি আসবে আমরা সেই ক্লাসগুলোকে বেশি বেশি করে দেব, ওই জন্য তোমাদের মতামতটা অবশ্যই আমার জানা দরকার। চলো পরের প্রশ্ন, আবার সে আমাদের যুক্তি বলছে, দুটি যুক্তি সহ একটি প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে নির্ণয় করতে হবে প্রশ্নের সাপেক্ষে কোন যুক্তিটি জোরালো। বলছে বিকল্প শক্তি উৎপাদনের ক্ষেত্রে সৌরশক্তি বিকল্প, তার মানে এখানে সৌরশক্তি যেটা বলছে এটা কিন্তু বিকল্প শক্তি হিসাবে, এটাই কিন্তু বিকল্প। বলছে যুক্তি, হ্যাঁ সৌরশক্তি অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করবে, না এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য সস্তা নয়। দেখো এখানে আমাদেরকে সবার প্রথমে যে যুক্তিটা দিয়েছে না, এই যুক্তিটা কিন্তু সবচেয়ে বেশি জোরালো, কারণ সৌরশক্তি অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সহায়তা কিন্তু করে, সুতরাং এখানে এই সৌরশক্তি যেটা এটাই কিন্তু আমাদের বেশি জোরালো হচ্ছে, সুতরাং এখানে আমরা অপশন এ বি কিন্তু রাইট অ্যান্সার করতে পারছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে, তোমাদের
কমেন্ট, এই উত্তরটা আমরা কমেন্ট দেখে দেখব যে তোমরা কি উত্তর দিচ্ছ। তোমাদের কমেন্ট চাই, এটা HW থাকছে। প্রত্যেকে একটা ছোট্ট করে লাইক করে রাখো। মনে রাখবে, একটা কোনো হাসির ভিডিও হলে বা কোনো যদি অন্য কোনো ভিডিও হয়, ঠিক আছে, কোনো মজার ভিডিও, সেখানে প্রচুর লাইক কমেন্ট শেয়ার পড়ে, বাট আমরা তোমাদেরকে রেলের জন্য প্রিপারেশান করাচ্ছি, বাট আমরা সেইগুলো পাই না, এগুলো আফসোস। সুতরাং তোমরা যদি একটু করো তো তাহলে আমার একটু উপকার হয় এবং ভালো লাগে, ঠিক আছে। আর যারা করছে তাদের তো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে অনেকেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো, এগুলো তোমাদের জন্য, প্রত্যেকের জন্য থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে। তাহলে আমরা এখানেই ক্লাসটা ছাড়লাম। এবং তোমরা বই, বারবার বলছি তোমরা কোন বই পড়বে, বই তোমাদের পড়তেই হবে, একটা কথা। এবার কোন বই পড়বে তার জন্য একবার জাস্ট দেখে আসো লিঙ্কটা থেকে, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন বক্স খোলো, ওখান থেকে লিঙ্কটা থেকে ক্লিক করে তোমাকে ডাইরেক্ট ফ্লিপকার্টে, এবং শুধু বই না, এর সঙ্গে আরও অন্যান্য প্রোডাক্টও আমাদের ওখানে অ্যাড করা আছে, ঠিক আছে। যেমন ফ্লিপকার্ট, তেমন কিন্তু আমরা মিন্ত্রা অ্যাপসের থেকেও কিন্তু অনেক প্রোডাক্ট তোমাদের জন্য শেয়ার করে রেখেছি, তোমরা একবার ওইগুলো চেক করে আসতে পারো। চলো তাহলে আমরা ক্লাসটা এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে 8 নম্বর ক্লাসে।